এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আছি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। সংবাদ শিরোনামগুলো। র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগকে কল্পনাপ্রসূত বলেছেন আইনমন্ত্রী। খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত সময় মতো জানাবে সরকার। প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার পথে বাংলাদেশ অনেক এগিয়েছে মন্তব্য প্রধানমন্ত্রীর। ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলেছে মেট্রো রেল। 2022-এর ডিসেম্বরে বাণিজ্যিক চলাচল। বিজয়ের 50 বছরে 16ই ডিসেম্বর ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলা। 50 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং হতাশাগ্রস্ত মানুষকে আলোর পথ দেখানো। সিআরপির 42 বছরে পদার্পণ। অসহায়দের সেবায় কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রত্যয়। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনাকে দুঃখজনক বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি দাবি করে তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে অভিযোগ কল্পনাপ্রসূত। ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে 30 জন জেলা ও দায়রা জজের বুনিয়াদী কর্মশালার উদ্বোধন শেষে আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে করা আবেদনের উপর সরকারের সিদ্ধান্ত সময় মতো জানানো হবে। যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। বাংলাদেশের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার পথে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর ডিজিটাল বাংলাদেশ পুরস্কারে ভূষিত হয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের পরিচালক এবং বার্তা প্রধান শাইখ সিরাজ এবং গ্রামীণফোন ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তৃতায় প্রধানমন্ত্রী আশা করেন 2025 সাল নাগাদ উৎপাদন ও রপ্তানিতে সকল খাতে ছাড়িয়ে ডিভাইস খাতে রপ্তানি $5 বিলিয়ন পৌঁছাবে। সালের বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। তাহলে কাদের দিয়ে সেই বাংলাদেশটা হবে? আজকে এই পুরস্কার দেওয়ার মধ্য থেকে এই যে আমাদের অনেক নতুন প্রজন্ম তারা যে পুরস্কার পেল এবং তাদের যে মেধা বিকাশের একটা সুযোগ হলো, আমার এখন আর কোনো দুশ্চিন্তা নাই। আমি আজকে থেকে বলতে পারি যে আর কোনো দুশ্চিন্তা নাই যে আমাদের দেশটা যেভাবে প্রযুক্তি শিক্ষায় জ্ঞানভিত্তিক আমরা যে সমাজ করতে চাই, আমাদের জনসংখ্যাকে জ্ঞানভিত্তিক করতে চাই, সেটা করার পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এবং অবশ্যই বাংলাদেশ যে 41 সালের উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিকরা প্রস্তুত হয়েছে।
একসময় স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। 2008 সালের 12 ডিসেম্বর ভিশন 2021 ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল আওয়ামী লীগ। ডিজিটাল বাংলাদেশ নিয়ে 9 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব, জানাচ্ছেন নীলাদ্রি শেখর। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। এই একটি ঘোষণায় দেশের মানুষ খুঁজে পায় নতুন পথের ঠিকানা, যা আজকের আধুনিক বাংলাদেশের ভিত। এর 10 বছরের মধ্যেই বাংলাদেশ প্রবেশ করে মহাকাশ যুগে। মহাশূন্যে লাল সবুজের পতাকা। পৃথিবী থেকে যাত্রা করে কক্ষপথে নিজ স্থান করে নেয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। এর মাঝেও পরিবর্তন হয়ে গেছে অনেক। মানুষের হাতে হাতে ইন্টারনেট, মোবাইল ফোনের সংযোগ 18 কোটি ছাড়িয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 13 কোটি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য ও সেবা দুটোই এখন হাতের মুঠোয়। The biggest startup of my personal life has actually not been a company. The biggest startup of my personal life has been Digital Bangladesh. We did it on our own, with our own homegrown innovations, with our own homegrown solutions. দেশে প্রায় 8000 ইউনিট দেশ শুধু এখানেই থেমে থাকতে চায় না। হয়তো আর কিছুদিনের মধ্যেই যুক্ত হবে 5G, মহাশূন্য স্থান পাবে বাংলাদেশের আরও একটি স্যাটেলাইট, আর এর মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। প্রথমবারের মতো উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রো রেল। কর্তৃপক্ষের আশা, আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে চলতে পারবে রাজধানীবাসী। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে ছেড়ে প্রথমবারের মতো মেট্রো রেল প্রায় 12 কিলোমিটার পাড়ি দিয়ে বেলা 11টায় আগারগাঁও স্টেশনে পৌঁছায়। তবে এ সময় রেলে কোনো যাত্রী ছিলেন না। 2022 সালের 16 ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই পারফরমেন্স টেস্টগুলো হচ্ছে। মেট্রো রেলের দরজোড়া বগি আগারগাঁও স্টেশনে 45 মিনিট অবস্থান করে। 1 বছরের মধ্যে মেট্রো রেল চলা শুরু করবে বলে আশা করা হচ্ছে। আমরা আশা করছি জানুয়ারি 2022 মাসে আমাদের একদম মতিঝিল পর্যন্ত আমাদের মেট্রো রেলের যে ভায়াডাক, সেই ভায়াডাকের নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। পরে আগারগাঁও থেকে দিয়াবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। পরীক্ষামূলকভাবে আগারগাঁও পর্যন্ত আসার পর আবার আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়িতে ফিরে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেল। আগামী ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে এই মেট্রো রেলে চড়তে পারবেন নাগরিকরা, সেই প্রত্যাশাই করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। ঢাকার আগারগাঁও স্টেশন থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। বাংলাদেশ মিলিটারি একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলেছে বর্তমান সরকার।
বাইরের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মিলিটারি একাডেমির 81তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ কৃতি ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন। কুচকাওয়াজে 95 জন বাংলাদেশি, 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান সহ 100 জন ক্যাডেট কমিশন লাভ করেন। নবীন ক্যাডেটদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সেনাবাহিনীকে আমরা একটা আধুনিক সেনাবাহিনী হিসেবে গড়ে তুলছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করেছি। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নতি হয়েছে, সেই সাথে সাথে আমরা এখানে আমাদের নারীদেরও সম্পৃক্ত করেছি। সেনাবাহিনীতে 2000 সালে প্রথম দীর্ঘমেয়াদী কোর্সে মহিলা অফিসার নিয়োগ হয় এবং 2013 সালে মহিলা সৈনিক ভর্তির যুগান্তকারী সিদ্ধান্ত আমরা নিয়েছি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর 3 জন মহিলা অফিসার কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। টেকনাফের শাহপুরের দ্বীপে 3 ছেলে মেয়েকে বিষ পান করানোর পর বিষ পান করেন বাবা আনোয়ার হোসেন ও 8 বছরের এক মেয়ে রাহিনী আক্তারের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে 2 বছরের ছেলে জাবের ও 4 বছরের মেয়ে মাহিমাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রোববার ভোরে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হয় আনোয়ার হোসেনের। এক পর্যায়ে রাতে স্ত্রী তার বাবার বাড়ি চলে যান। বিজয়ের 50 বছরে মহান বিজয় দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলা। আয়োজকরা জানিয়েছেন, এবার 50 জন বীর মুক্তিযোদ্ধাকে প্রতীকী সম্মাননা জানানো হবে। সেই সঙ্গে সম্মাননা জানানো হবে মুক্তিযুদ্ধ জাদুঘরকে। শাকির আদনানের রিপোর্ট। প্রতি বছর ভিন্ন আঙ্গিকে মহান বিজয় দিবস উদযাপন করে আসছে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলার 15তম আসর। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোভিডের কারণে এবার মেলা উন্মুক্ত থাকছে না, তবে থাকবে সকল আনুষ্ঠানিকতা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে, থাকবে মুক্তিযুদ্ধ নিয়ে বরেণ্য চিত্রশিল্পীদের ছবি আঁকা সহ নানা আয়োজন। মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত ছিলাম, তো সবকিছু মিলিয়ে এটা বিরাট পাওনা, এবং এই পাওনার ব্যাপারটি কিন্তু চ্যানেল আই সবসময় কিন্তু নানা অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে তুলে ধরে। এবং 16ই ডিসেম্বর এবারের আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, সেখানে 50 জন মুক্তিযোদ্ধাকে প্রতীকী স্মারক দেওয়া হবে এবং এই যে ক্রেস্ট দেওয়া হবে ওনাদের, এটা কিন্তু আমরা তো সারা বাংলাদেশের সব মুক্তিযোদ্ধাদের দিতে পারবো না, কিন্তু এই সম্মানটা আমরা মুক্তিযোদ্ধাদের দিতে চাই। এই 50 জনের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই এই মুক্তিযুদ্ধের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ জাদুঘরের যে অবদান, বিশাল একটি অবদান কিন্তু এই মুক্তিযুদ্ধ জাদুঘর, এবং মুক্তিযুদ্ধ জাদুঘর যেভাবে আমাদের এই মুক্তিযুদ্ধর ব্যাপারটিকে এগিয়ে নিয়ে এসছেন এবং ধরে রাখছেন এবং নানা ইতিহাসকে সংরক্ষণ করছেন নানা কাজের মাধ্যমে, সেটা একটা বিরাট একটা ব্যাপার। কিন্তু সেই জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে আমরা আমাদের সম্মান জানাবো চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। যে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করেছে, তাদের কাছে এই ইতিহাসটি তুলে ধরার, এবং এই ইতিহাসটি যত বেশি সাধারণ মানুষের কাছে যাবে, যত বেশি সারা বিশ্বের মানুষের কাছে যাবে, ততই বাঙালির যে গৌরব, এই যে জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছিলাম আমরা, সেটির সাথে দেশবাসী ও বিদেশের মানুষ পরিচিত হবে। দেশের মানুষের অনেক ঋণ রয়েছে, যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করে দেশটি স্বাধীন করেছেন। আর সে কারণেই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ শুধু না, যে বড় দায়িত্বটি চ্যানেল আই গ্রহণ করেছে,
এটি জনগণের স্মরণে আনার জন্য এই বিজয় উৎসবে তাকে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। মেলা শুধু পণ্য নিয়ে মেলা হয়, সারা পৃথিবীতে আর 2-3 হাজার বছর গ্রীষ্মের ইতিহাসে পাওয়া যায় যে মেলা হতো, মেলা শুধু পণ্য নিয়ে হতো। কিন্তু দেখুন, একটা জাতির উত্থানের ইতিহাসকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা মেলা হচ্ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক বিরাট বড় একটা দৃষ্টান্ত চ্যানেল আইয়ের পক্ষ থেকে। তাই চ্যানেল আইকে আমরা সর্বত্র সব জায়গায় সবসময় এই সাধুবাদ দিয়ে থাকি, এটা পুনরাবৃত্তি হবে। এই মেলার সঙ্গে যদি কোনো সৃজনশীল একটা দিক যুক্ত হয়ে যায় তাহলে তার কি বলবো, তার গতিটা আরো অনেক অন্যরকম হয়ে যায়। বিজয় মেলা চ্যানেল আই এর পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে 16 ডিসেম্বর সকাল 11:05 থেকে বিকেল 4টা পর্যন্ত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। 42 বছরে পদার্পণ করল পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সিআরপি। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বক্তারা বলেন, হতাশাগ্রস্ত মানুষকে আলোর পথ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতেও অসহায় মানুষের সেবায় নিজেদের কর্মকাণ্ড চালিয়ে নেয়ার প্রত্যয় জানিয়েছে সিআরপি। সৌমিক আহমেদের রিপোর্ট। পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনের মহান ব্রত নিয়ে 1979 সালে প্রতিষ্ঠিত হয় সিআরপি। ভ্যালেরি টেইলরের হাত ধরে গত 4 দশকের বেশি সময় ধরে পক্ষাঘাতগ্রস্ত ও বিশেষ চাহিদা সম্পন্নদের সেবায় অনন্য নজির স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তাই ভ্যালেরি টেইলরের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন অতিথিরা। যারা জীবনী শক্তি হারিয়ে হতাশাগ্রস্ত হয়েছিল, সেই হতাশাগ্রস্ত মানুষকে আলোর পথ দেখানো এবং সুন্দর জীবনে ফিরিয়ে আনার অনন্য সাধারণ ভূমিকা পালন করার পিছনে যে প্রতিষ্ঠানটি অত্যন্ত নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠানই হচ্ছে সিআরপি। মানুষের জন্য কাজ করার চেয়ে বড় কিছু এই পৃথিবীতে হতে পারে না। ভ্যালেরি সেই পথটা দেখিয়েছেন এবং আমি স্বপ্ন দেখি ভ্যালেরির এই উদ্যোগ বাংলাদেশের প্রতিটি উপজেলা পর্যায়ে একসময় পৌঁছে যাবে। বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি প্রতিবন্ধী মানুষ, প্রতিটি স্পাইনাল কর্ডে আঘাত পাওয়া মানুষ, প্রতিটি মানুষের শুশ্রূষা তার এলাকাতেই যেন হয়, সেই পর্যন্ত যেন ভ্যালেরি বেঁচে থাকেন এবং তার কর্মকে ব্যাপকভাবে বাংলাদেশে বিস্তৃত করতে পারেন। 42 বছর হয়েছে সিআরপির, বলা হচ্ছে আসলে কিন্তু আরো লম্বা সময়। ভ্যালেরির এই অবদান, তার সেই সেবা, যে সেবা 71-এর যুদ্ধের পরে উনি দিয়েছেন আমাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য, যে অভিজ্ঞতা বাংলাদেশের আমাদের এই পক্ষাঘাতগ্রস্ত মানুষদের জন্য, সেটাকে যদি আমরা সত্যি আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং আমরা একে অনুসরণ করতে পারি, তাহলেই আমাদের এই দেশটা ভালো থাকবে, আমাদের মানুষগুলো ভালো থাকবে। যারা বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু এখনো এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি, যেটা ভ্যালেরি করেছেন, যার জন্য যথার্থই উনি সেবা মাতা। আজকে শুধু বঙ্গবন্ধু শেখ হাসিনা আজকে শুধু স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছেন না, একই সাথে অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য তিনি আজকে ভাতা চালু করেছেন। কিছু মানুষের কর্ম শুধু নিজের মধ্যে থাকে না, সমাজের মধ্যে থাকে না, একটা জাতির মধ্যে ছড়িয়ে যায় এবং সে কর্মের সুফল, কল্যাণ, মঙ্গল সকলের জন্য আপনার এটি বয়ে নিয়ে আসে। আজকে ভ্যালেরি যে পথ দেখিয়েছে, আমি মনে করি যারা এখান থেকে ট্রেনিং নিচ্ছে তারা একইভাবে ভ্যালেরির মতো মানব সেবায় তারা ব্রত হবেন। দীর্ঘ পথ চলায় সরকার ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সিআরপি। করোনার চরম খারাপ সময়ে যখন আমাদের কলিগরা, আমাদের স্টাফরা সিআরপিতে সেবা অব্যাহত রেখেছে, তারা সেবা বন্ধ করেনি, এই চলমান সেবা মানুষকে চালিয়ে নিয়ে গেছে, কিন্তু তখন আমাদের পিপিই ছিল না, ফান্ড ছিল না। সেই কঠিন সময়ে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন 10 কোটি টাকা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। And I would like to say how much we appreciate the wonderful donors over these last 42 years that have enabled many poor people to have their costs reduced. But I hope I can speak on behalf of the staff that we are looking forward
to the next 42 years of CRP services. পরে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনে সেলাই মেশিন সহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন সিআরপির স্কুল শিক্ষার্থীরা। সাভারের সিআরপি থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে টর্নেডোর আঘাতে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অঙ্গরাজ্যটিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনায় উদ্ধার কাজ চালাচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এই পর্যন্ত ৪০ জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। টর্নেডো আঘাত হানা এলাকাগুলো পরিদর্শনে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্টাকিতে জরুরি ফেডারেল সহায়তায় সই করেছেন তিনি। এছাড়া মিসৌরি, আরকানসাস, ইলিনয়, টেনেসি এবং মিসিসিপির ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি তহবিল দিচ্ছে মার্কিন সরকার। টর্নেডোর আঘাতে প্রাণ হারানোদের প্রতি শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধে জয়ের পর থেকেই চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। ৫০ বছরের পথ চলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ নবম পর্ব। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, যে সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেন। আর এ কারণেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাথে আওয়ামী লীগকে ধ্বংস করতে সব সময়ই ছিল ষড়যন্ত্র, চক্রান্ত। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা হয় ২১ বছর। পুরো সময় জুড়ে একদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চলে দমনপীড়ন, অন্যদিকে চলতে থাকে বঙ্গবন্ধু বিরোধী প্রচার। মুক্তিযুদ্ধের চেতনা হয়ে পড়ে নির্বাসিত। হত্যাটা যে ব্যক্তি মুজিবের বিরুদ্ধে ছিল না, এটা যে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে হত্যা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা, এটা আস্তে আস্তে পরিষ্কার হলো। বঙ্গবন্ধুর অবর্তমানে যে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর নির্দেশিত পথে সেদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, তাদেরকে হত্যা করা হলো। প্রত্যেকটি জেলায় আমাদের নেতাদের হামলা, মামলা, খুন খারাপির মাধ্যমে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া একটা ষড়যন্ত্র। এইটার প্রধান শত্রু তারা মনে করত আওয়ামী লীগকে। তাই আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া, আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হয়েছিল তাদের মূল উদ্দেশ্য। ৭৫-এর ১৫ই আগস্ট দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। ১৯৮১ সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করে আওয়ামী লীগ। জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু করেন শেখ হাসিনা। যখন শেখ হাসিনা এসে আওয়ামী লীগের হাল ধরলেন এবং তার নেতৃত্বে জনগণ এবং দল যখন আবার নতুন করে সক্রিয় হলো, সজীব হলো এবং যখন তিনি এগিয়ে যাওয়া শুরু করলেন, তখন তার প্রাণনাশ করার চেষ্টা শুরু হলো। শেখ হাসিনা কিন্তু পিছু হটেনি, শেখ হাসিনা ভীত হয়নি। তিনি মৃত্যুকে আলিঙ্গন করে এগিয়ে গিয়েছেন বলেই কিন্তু আজকে জয় নিয়ে আসতে সক্ষম হয়েছেন। মৃত্যুকে জয় করে তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। মৃত্যুকে জয় করে তিনি আজকে বাংলাদেশের কে পৃথিবীর বুকে উন্নয়নের রোড মডেল হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। ক্ষমতাসীন কিংবা বিরোধী দলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে বারবার। সবচেয়ে ভয়ঙ্কর চেষ্টা চলে ২০০৪ সালের ২১শে আগস্ট। ওই গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং ৩০০ জন আহত হন। বিচারে বিএনপি জামাত সরকারের একাধিক মন্ত্রীসহ ১৯ জনের মৃত্যুদণ্ড হয়েছে। আর যে ১৯ জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তাদের মধ্যে আছেন তারেক রহমান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড রিফাত অটোস বিরতি। আর বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি।
দেশের উত্তরাঞ্চলে সৈয়দপুর আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের পর এটি হবে দেশের পঞ্চম আন্তর্জাতিক মানের বিমানবন্দর। চকর মালিতার রিপোর্ট। বর্তমানে দেশের 8টি বিমানবন্দরের মধ্যে আন্তর্জাতিক 3টি, অভ্যন্তরীণ 5টি বিমানবন্দরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম সৈয়দপুর বিমানবন্দর। সৈয়দপুর থেকে প্রতিদিন 17টি ফ্লাইট দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে। সৈয়দপুর বিমানবন্দরের কাছেই ভারতের পূর্বাঞ্চল, নেপাল আর ভুটান। সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সৈয়দপুর এই এয়ারপোর্টকে একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে পরিণত করতে পারবো এবং আপনার এই আমাদের যে নিকটবর্তী দেশগুলো আছে, ভুটান, ইন্ডিয়া, নেপাল, তার একটা আঞ্চলিক হাবে আমরা পরিণত করতে পারবো। সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রথম ধাপে আরও 1000 একর জমি অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন কোভিডের কারণে এটি স্থগিত ছিল। আমরা কোভিডের মধ্যে কিছু কাজ করেছি। আমাদের জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি অচিরেই এই কাজটি শুরু হবে। জমি অধিগ্রহণের পর নতুন রানওয়ে, প্যারালাল ট্যাক্সি ট্র্যাক, অ্যাপ্রন এরিয়া এবং টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। চকর মালিথা, চ্যানেল আই, সৈয়দপুর, নীলফামারী। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবরুল হাসান মিল্লাত। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। গ্রাম বাংলার নবান্ন উৎসবকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রংপুর জেলা প্রশাসন। এর অংশ হিসেবে আবহমান বাংলার চিরায়ত সব আনুষ্ঠানিকতার পসরা সাজানো হয় জেলা সদরের এক গ্রামে। রিপোর্টে জানাচ্ছেন মেরিনা লাভলি। অগ্রায়ণে মাঠ ভরা সোনালী ধান ঘরে তুলেছেন কৃষক। নতুন অন্ন ঘরে তোলার পর বাঙালির ঐতিহ্যের নবান্ন উৎসব হাজারো বছর ধরে পালন হতো গ্রাম বাংলায়। আধুনিকতার স্পর্শে হারিয়ে যেতে বসা এই উৎসব মাঠে ফিরিয়ে আনতে প্রথমবারের মতো আয়োজন রংপুর জেলা প্রশাসনের। এই যে আমাদের মাঠের পর মাঠ ধান কৃষকরা ঘরে তুলছেন, তো তাদের সবাইকে একত্রে নিয়ে আসলে আমরা আজকের এই অনুষ্ঠানটা জেলা প্রশাসন রংপুর করছি। সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে বাঙালির শেকড়ের উৎসবে নতুন প্রজন্ম দেখল ঢেকিতে ধান ভানা, নতুন ধানের পিঠা পুলি তৈরি, গরুর গাড়ির সওয়ার। বাদ্যের তালে মুখরিত ছিল ঐতিহ্যের লাঠি খেলা, সাথে হাজারো দর্শকের মুহুর্মুহুর করতালি। পিঠা, ঢেকি যেটা আমরা সাধারণত শহরে একেবারেই দেখতে পাই না, তো আমাদের বাচ্চারা, আমাদের অনেক ভাবিরাই আমরা খুবই আনন্দিত। গ্রামীণ যে ঐতিহ্যগুলো সবগুলোই কিন্তু এগুলো সশরীরে সরজমিনে আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের ভাবিরা যারা আমরা সকলেই আমরা যারা এগুলো অনেক দিন দেখি না, হ্যাঁ সেগুলো আমরা দেখছি, উপভোগ করছি। ঘোড়া খেলা দেখনো, লাঠি খেলা দেখনো, খুব অনুষ্ঠানটা খুব ভালো লাগে। ঘোড়দৌড় প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক উৎসবে মেতে উঠেছিল গ্রাম ও শহরের দর্শকরা। সকল উপজেলাকেও অনুরোধ করেছি তারা যেন প্রতি বছর এই ধরনের আমাদের বাঙালি যে কালচারগুলো আছে, সকল কালচারাল অনুষ্ঠানগুলো যেন জনগণকে সাথে নিয়ে মানে সুন্দরভাবে করে এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখে। দিনভর নানা গ্রামীণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নবান্ন উৎসব আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে ঘিরে দিনভর এই ইউনিয়নে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। এই ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি দর্শনার্থীদের। রংপুরের সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নীতিমালা প্রণয়ন ও গাড়ির চার্জার স্টেশন নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শৌমিক আহমেদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যানবাহনে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পায় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে উন্নত বিশ্ব। This is a prototype electric vehicle that we're working on here at Hitachi, and the main difference here is where you normally have a big motor in the front, which is then powering all of your wheels, and that makes it more energy efficient. ব্যবসায়িক কারণে গরিব দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তরে অনীহা রয়েছে উন্নত দেশগুলোর। মেট্রো রেল দিয়ে বৈদ্যুতিক গণপরিবহনের যাত্রা শুরুর পর সড়ক পরিবহনেও এ প্রযুক্তি আনতে কাজ করছে বাংলাদেশ। অটোমোবাইল কোম্পানি কিন্তু 2030 সালের মধ্যে এই ট্রান্সপোর্ট সেক্টর থেকে এমিশনটা কমিয়ে ফেলবে। তো সুতরাং আমাদেরকে যেহেতু একটা আমরা টার্গেট করেছি ট্রান্সপোর্ট সেক্টর থেকেও আমরা এমিশন কমাবো, সুতরাং আমরা বাংলাদেশ সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে, এই রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে ডিভিশনের সাথে আমরা জয়েন্টলি একটা প্রকল্প ফর্মুলেশন করতেছি, যাতে বাংলাদেশে অনেকগুলো ইলেকট্রিক চার্জিং স্টেশন করা যায় এবং ইলেকট্রিক ভেহিকেলটা প্রমোট করা যায়। আসছে 5 বছরের মধ্যে দেশে বিদ্যুৎ চালিত যানবাহন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমি মনে করি যে কার্বন ইমিশনের একটা বড় যদি যানবাহনের দিকে দেখি, তো এই মুহূর্তে আমাদের কি ইভি ভেহিকেলের দিকে যাওয়া উচিত। ইউটিলিটি ভেহিকেলগুলোতে ইভি এখনই চালু করা উচিত, চার্জিং স্টেশন এখনই বসানো উচিত, এবং ইভি পলিসি সহ বিআরটিকে এখনই উচিত যে রেজিস্ট্রেশনটা কীরকমভাবে হবে, বিশেষ করে ইলেকট্রিক্যাল ভেহিকেল। এটা কিন্তু আমরা না করলেও সারা বিশ্ব চলে যাচ্ছে, আর আমরা যদি সেখানে যেতে পারি আমরা প্রায় $1.5 বিলিয়ন কিন্তু সেভ করতে পারবো ফরেন কারেন্সি। আমরা ইলেকট্রিসিটি ইউজ করতে চাই, রাতের বেলায় যে বিদ্যুৎটা কম ব্যবহার করায় একটার পরে রাত 1টার পরে, সেই জায়গাটা কিন্তু আমরা চার্জিংয়ের টাইমিং রাখতে পারি। এই বিষয়গুলিকে মাথায় রেখে আমি কিন্তু বারবার বলে আসছি যে যারা এগুলির জন্য পলিসি সাপোর্ট দিবেন তারা যেন প্রস্তুত নেয়। আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যে আমরা একটা গাইডেড পলিসি তৈরি করে ফেলছি চার্জিং স্টেশনে। বাংলাদেশ কার্বন নিঃসরণের জন্য দায়ী নয়, তারপরও বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতে জাতীয়ভাবে অবদান রাখতে চায় বাংলাদেশ। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।